তোমার জন্য আমি নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে আসলাম। তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। তোমার গায়ে হাত দিয়েছি নাকি? ভয় টয় করবে না তো? ভয় আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, বুঝতে পারলা? ঠিক আছে, রাত হলে বুঝতে পারবা। চলো। আমি একজন সিরিয়াল কিলার। আমি আজ পর্যন্ত 3টে খুন করেছি। দেখুন আঙ্কেল, দাদু মারা যাওয়া তো এদিকে অনেক দিনই হয়ে গেল। এবার আমার প্রপার্টিগুলো হ্যান্ড ওভার করার ব্যবস্থা করুন। এসব ফালতু কাজে সময় নষ্ট করার মতো টাইম আমার কাছে নেই। প্রপার্টিগুলো তো হ্যান্ড ওভার করে দিতে পারবো, কিন্তু এত তাড়াতাড়ি আমি হ্যান্ড ওভার করে দিতে পারবো না। পরিস্থিতি একটু জটিল। কিসের জটিল? আমার বাবা মাও নেই, আমার দাদু তা টপকে গেল। এখন এই সব কিছুর একমাত্র উত্তরাধিকারী তো আমি, তাই না? সিম্পল তো। ব্যাপারটাও তো সিম্পল নয়। তোমার দাদু মরার আগে একটা উইল করে গেছেন। উইল? এ বুড়ো আবার কি উইল করে গেল? সুরজবাবু দলিলে স্পষ্টভাবে লিখে গেছেন যে আমি মোহাম্মদ সুরজ শেখ সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে আমার শেষ উইল ঘোষণা করতেছি যে আমার মৃত্যুর পরে আমার বাড়ি গাড়ি আমার সমস্ত সয় সম্পত্তির মালিক হবে আমার নাতি রাশিদ। তবে এর জন্য শর্ত একটাই, এই সম্পত্তি পেতে হলে তাকে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হবে এবং গ্রামের কলেজে থেকে তাকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। আর তা না হলে সে এই সকল সম্পত্তির মাত্র 1% মালিক হবে, আর বাকি 99% মাদ্রাসায় দান করে দেওয়া হবে। ঠিক আছে আঙ্কেল, নো প্রবলেম। আমার দাদুর যদি শেষ ইচ্ছা এটাই হয়, তাহলে আমি কালকেই যাচ্ছি গ্রামের বাড়িতে। আরে আপনি আমার পেছনে দৌড়াচ্ছেন কেন? চোর তো সামনে। দিন দুপুরে রাস্তাঘাটে পকেট মারছিস? চল থানায়। আরে 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 ম্যাডাম, আপনি আমাকে ধরছেন কেন? আমার মানিব্যাগই তো ওই পকেট মার চুরি করে নিয়ে পালিয়ে গেল। পকেট মেরে আবার পুলিশের মুখে মুখে তর্ক। ম্যাডাম, আমি এখানকার কলেজে পড়তে এসেছি। আমি একজন স্টুডেন্ট। কই দেখি তোর আইডি কার্ডটা দেখি। আরে চোর তো আমি না, আপনারা ভুল করে আমাকে ধরে নিয়ে আসলেন। আমার আগে যে ছেলেটা দৌড়ে পালিয়ে গেল সে ছিল চোর। আমি ওকে ভালোভাবে দেখেছি। আপনারা যদি চান আমি ওর চেহারার বর্ণনাটা দিতে পারবো। এ কি? এখানে তো দেখছি তোর চেহারার সঙ্গে এই ছবিটা মিলে যাচ্ছে। তুই চোর। ম্যাডাম, এর চেহারা তো এর সাথে মিলছে না। তাই তো, একটু চেহারার মিল আছে, কিন্তু সেম টু সেম না। ঠিক আছে হাবিলদার, এ বলছিল এ নাকি চোরকে দেখেছে, তো আমাদের স্কেচ আর্টিস্টকে ডেকে চোরের স্কেচটা বানিয়ে নাও। এই তো আমার মানি ব্যাগ।
আমি জানতাম তুই চোর। চল এবার থানায়, তোকে উচিত শিক্ষা দিচ্ছি। ভেবেছিলি পুলিশের চোখকে ফাঁকি দিবি? আরে ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে ম্যাডাম আমি সত্যি এই কলেজে ভর্তি হতে এসেছি। ম্যাডাম, একে আবার ধরে নিয়ে আসলেন কেন? এর বর্ণনা করা ছবি দেখেই তো আমি এই চোরটাকে ধরে নিয়ে আসলাম। ঠিক আছে, তুমি যেতে পারো, এখন যাও। আপনার উচিত আমাকে সরি বলা। আমার ডিকশনারিতে সরি বলে কোনো শব্দ নেই। তবে হ্যাঁ, তুমি একটা উপায়ে আমার কাছ থেকে সরি শুনতে পারো, আর এর জন্য তোমার নিজের নাম সরি রাখতে হবে, তাহলেই আমি সরি বলতে পারি। এই ওকে লকআপে ভরো। এই বাড়িতে আমি থাকতাম হয়তো, আমার সেরকম মনেও পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, আমার অল্প অল্প মনে পড়ছে। আসলে অনেক ছোটবেলায় এখান থেকে চলে গিয়েছিলাম তো। সে নাই, ঠিক আছে, কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবা তো? ভয় টয় করবে না তো? ভয় ভয় আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে, বুঝতে পারলা? ঠিক আছে, রাত হলে বুঝতে পারবা। চলো। আমার বেডরুম কোনটা দেখাও। বেডরুম? এইখানে বেডরুম কোথায় বাবা? তোমার দাদু দাদি তো আমার জন্মের আগেই এইখান থেকে চলে গেছে। এইখানে এখন ভূতে বাস করে। এখন যদি তুমি বাস করতে যাও, তাহলে তোমার ঘর তোমাকে নিজেই ঠিক করতে হবে। তুমি একটু জোগাড় জানতে পারো, আমি পরে এসে তোমার সাথে দেখা করব। আর দেখা করলে কিন্তু 100 টাকা করে লাগবে। আরে এখন যাই 100 টাকাটা দাও, তোমাকে বাড়ি কিনে দিলাম। বাড়ি চিনিয়ে দিলা, সবকিছু একটু সেটিং করে দাও। দরকার হয় তোমাকে 100 টাকার জায়গায় 500 টাকা দিচ্ছি। 200 টাকার ব্যাপার, লাও একটু কেটে তোমার ব্যবস্থাটা করে দিই। এই কি হলো? কে চিল্লাচ্ছে এখানে? এই তুমি? ওই দেখেন, ব্যাং ব্যাং ব্যাং, সরিয়ে দেন। কই, কোথায় ব্যাং? ওই তো লাফিয়ে লাফিয়ে চলে গেল। তুমি একটা ছেলে হয়ে সামান্য একটা ব্যাং দেখে ভয় করছো? ভয় ভয় কেন বাবু? আমি তো গান শুনছি। হ্যাঁ হয়েছে, আমি সবই বুঝতে পেরেছি। তুমি তো আরেকটু হলে ভয়ে মুতেই দিতা। এই মেয়ে, এসব কি ভাষা? ভদ্র ভাষা শেখেননি? আপনি বলে পুলিশ? ভদ্র ভাষা তো শিখেছি, কিন্তু তুমি এখানে কি করতে এসেছো? চুরি টুরি করতে এসেছো নাকি? আরে চুরি কেন করতে আসবো? এটাই তো আমার দাদুর বাড়ি, এখানেই তো আমি থাকতে এসেছি। ও, তুমি সুরজ দাদুর নাতি? হ্যাঁ। ও আচ্ছা, আমি এই পাশের বাড়িতেই থাকি।
তোমার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে? থাকো ভাই, দেখো ব্যাঙে ট্যাঙে আবার ভয় দেখায় না। শোনো রৌশন, এত আমার ক্লাস করার টাইম নেই। সোজা প্রিন্সিপালের টেবিলে গিয়ে 5 লাখ টাকার বান্ডিল ছুঁড়ে মারবো, বলবো এই নিন টাকা আর দিন আমার সার্টিফিকেট। ভুল ভাবছো কাকা, কলেজে তোমার দাদুর দান করে জমিতে। এই গোটা কলেজ ওনাকে খুব সম্মান করে। এখানে প্রিন্সিপাল খুব কোয়াদ হাতের মানুষ, উনি সব ঘুষ টুস খান না। আরে রাখো তোমার নিয়ম, টাকা দিলে কাঠের পুতুল হা করে, সব হবে। চলো দেখি কি আটকায়। সবাই শোনো, আজকে আমাদের নিশ্চিন্তপুর গ্রামের জন্য ঈদের দিন। তোমরা হয়তো জানো না, আমার পাশে এই যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে কে? সে হলো সবার শ্রদ্ধেয় সুরজ শেখের নাতি রাশিদ শেখ। রাশিদ, তুমি হয়তো শহরে বড় হয়েছো, তাই জানো না তোমার দাদু এই গ্রামের মানুষের কাছে কি ছিলেন। উনি ছিলেন আল্লাহর পাঠানো এক রহমত। ওই যে দূরে বড় হসপিটালটা দেখছো, আজ যেখানে হাজার হাজার গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছে, ওটা তোমার দাদুর নিজের হাতে গড়া। শহরের আলিশান জীবন ছেড়ে উনি বারবার ছুটে আসতেন আমাদের এই গ্রামে। তিনি বলতেন, আমার গ্রামের মানুষ যদি সুখে শান্তিতে নাই বাস করতে পারে তাহলে এই সম্পত্তি মূল্যহীন। আর এই কলেজ, এই যে জমির উপর আমরা দাঁড়িয়ে আছি, এই বিদ্যাপীঠ, এটাও ওনার দান। উনি বলতেন, আমার নাতিপুতিরা শহরে শিক্ষা পাবে আর আমার গ্রামের ছেলেরা কি মূর্খ হয়ে থাকবে। নিজের সর্বস্ব দিয়ে উনি এই কলেজটা দাঁড় করিয়েছিলেন। উনি সব সময় বলতেন, আমার গ্রাম আমার প্রাণ। আজ তোমাকে দেখে মনে হচ্ছে উনি মারা যাননি, তোমার মাধ্যমে আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। ওনার মতো সৎ আর মহান মানুষ আমি জীবনে দেখিনি। আমি নিশ্চিত তুমিও ওনার মতো এই কলেজের মুখ উজ্জ্বল করবে। আমরা সুরজ বাবুকে শ্রদ্ধা জানিয়ে ওনার আত্মার শান্তি কামনা করে আজকের জন্য কলেজের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করলাম। উফ, তা তো পুরো সেই রে ভাই, পাশ দিয়ে গেল তো একবারে সেন্ট ছড়িয়ে গেল। কি গো বেবি, নাম্বারটা দিয়ে যাও। অবশ্যই নাম্বার তো দেব, তবে আমার না, ডাক্তারের। আরে রাগ করছো কেন সুন্দরী, একটু মজাই তো করলাম। তোমার গায়ে হাত দিয়েছি নাকি? আমার ছেলের গায়ে হাত দেওয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনি জানেন আমি কে? আমার মন্ত্রীর সাথে উঠা বসা। এক ফোনে এক্ষুনি আপনাকে এখান থেকে গায়েব করে দেব। দেখুন, ভদ্রভাবে কথা বলবেন, এটা পুলিশ স্টেশন, আপনার বাড়ি নয়।
এখানে থাকা সত্ত্বেও আপনি ম্যাডামকে যা খুশি তাই বলছেন। আপনি জানেন আমি কে? আমি একজন সিরিয়াল কিলার। আমি আজ পর্যন্ত 3টে খুন করেছি, আর আমি 3টাকেই কুপিয়ে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়েছি। তার জন্যই থানাতে আমাকে ধরে নিয়ে এসেছে। আর আপনি যে ব্যবহারটা করছেন তার জন্যই আমাকে মনে হচ্ছে 4 নম্বর খুনটা আমাকে এই থানাতেই করতে হবে। ভালোই ভালো এই থানায় থেকে বেরিয়ে যান, না হলে। ঠিক আছে ঠিক আছে, পেছন থেকে কিছু বের করতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা? ক্ষমা আমার কাছে না, ক্ষমা ম্যাডামের কাছে হাঁটু গেড়ে চাইতে হবে। তুমি তো বেশ ভালোই অভিনয় করতে পারো। আমিও কোনো অভিনয় করিনি, সত্যি সত্যি বলেছি। তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে আমি সত্যি সত্যি খুন করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, বসো বসো। এই নাও, তোমার জন্য আমি নিজের হাতে খাবার বানিয়ে নিয়ে আসলাম। নাও, খেয়ে নাও। তুমি যখন নিয়ে এসেছো তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। আমি রেখেছি আমার জান তোমার ওই হৃদয়ে, হৃদয়ে মাঝে বেজে উঠছে আমার নাম। শুধু একটা কথাই জানি, তুমি শুধু আমার, আমি শুধু তোমার। রাশিদ, শোনো, আমি এখন কথা বলতে পারবো না। আমি একটা আন্ডারকভার অপারেশনে আছি, আর এখানকার সিচুয়েশনটা খুব ডেঞ্জারাস। এখন ফোনটা কাটো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। হ্যালো হ্যালো সায়নী, তুমি কোথায় আছো? আমি পুরনো মিলের পেছনে আছি। আমি অপারেশন শেষ করে তোমার সঙ্গে কথা বলছি। সায়নী এত রাতে জুট মিলের কাছে আছে, আবার গুলিরও আওয়াজ শুনতে পেলাম। তার মানে সায়নী নিশ্চয়ই কোনো বিপদে আছে।
নিজেকে খাবো না। আপনি কি করছেন? রাশিদ এই দুনিয়াতে বেঁচে নাই ঠিক আছে, তাই বলে কি আপনি নিজেকে শেষ করে ফেলবেন? এটা কি আপনি ঠিক করছেন? যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু আপনাকে তো বেঁচে থাকতে হবে। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। রাশিদের মৃত্যুর জন্য আমি দায়ী। তোমায় ধরে রাখতে ইচ্ছে হয়, পারলাম না তোমায় ধরে রাখতে। তোমায় পেয়ে সুখী হতাম, হলাম এখন পাপের ভাগীদার। রাশিদ, রাশিদ তুমি বেঁচে আছো? তুমি বেঁচে আছো তো আমার সঙ্গে এতদিন দেখা করোনি কেন? তুমি ভুল মানুষের পেছনে দৌড়াচ্ছ। তুমি এমন করছো কেন? তুমি তো বেঁচে আছো, তুমি আমার জীবনে কেন ফিরে আসছো না? আমি কতটা কষ্ট আছি জানো? এটা সত্যি আমি বেঁচে নেই, কিন্তু এটা সত্যি তুমি এখনো বেঁচে আছো। আর হয়তো আমি তোমার ছিলাম না তাই আমি বেঁচে নেই। তোমার যে হবে সে তোমার সামনে আসবে। তুমি যদি এখানে না থাকো তাহলে আমিও তোমার কাছে চলে আসবো। তোমার এখনো সময় হয়নি আমার কাছে চলে আসার। আর তুমি কষ্ট পেও না, আমাদের আবারও দেখা হবে। কিন্তু তোমার সঙ্গে আবার যখন আমার দেখা হবে, তারপরে তুমি কি সুখের স্মৃতিগুলো কাটিয়েছো শুধুমাত্র তা নিয়ে গল্প শুনবো। তোমার কিন্তু কোনো কষ্টের গল্প আমি শুনবো না। এর জন্য কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমাকে সুখে থাকতে হবে। আর যখন আমার কথা মনে পড়বে তখন তুমি ভাববে আমি তোমার জন্য উপরে অপেক্ষা করে আছি। আর পৃথিবীতে তুমি আমার মতোই কাউকে পাবে যে তোমাকে আমার মতনই ভালোবাসবে। আমার জন্যই তোমাকে বেঁচে থাকতে হবে। সায়নী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। हाँ
পেয়ে সুখী হতাম। আর পৃথিবীতে তুমি আমার মতোই কাউকে পাবে যে তোমাকে আমার মতনই ভালোবাসবে। দেখো, সত্যিকারের ভালোবাসা হলো তার ভালোবাসার মানুষটাকে সব সময় হাসি খুশি রাখা। তো তুমি যদি পৃথিবীতে ভালো থাকো তাহলে আমি ওপরে ভালো থাকবো। আর আজকে আমার দায়িত্ব শেষ, আর এবার থেকে আমি তোমার ভালো থাকার দিনগুলোর গল্প শোনার অপেক্ষায় থাকবো। আর ততদিন পর্যন্ত বিদায়।